আজ আমাদের আলোচনার বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নদীর বিদ্রোহ। এই গল্পে আসার আগে আমি দুটি কাজ সেরে নেব। প্রথমটি ঋণ স্বীকার, পরে আজকের ক্লাসটি আমি যাদের উৎসর্গ করতে চাই তাদের প্রণাম নিবেদন। প্রথমটি হলো, এই গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক আমাকে ধরিয়ে দিয়েছে আমার ছাত্রী রীতা ঘোষ, তাকে ধন্যবাদ। যারা মেধা পাটেকর, সবুজ ক্লোরোফিল মাখা, প্রেমের বিছানায় প্রকৃতির সঙ্গে মধুচন্দ্রিমা যাপনের স্বপ্নে ঘুমোতে পারেনি বহুকাল, তাদের প্রণাম। প্রসারণের নামে যেদিন রাস্তার দুপাশ থেকে কয়েকশো বছরের পুরনো প্রহরীগুলোকে কেটে ফেলা হচ্ছিল, আর যাদের পাজরে এসে ধাক্কা মারছিল এক একটি বুলডোজার, দরজায় দরজায় কড়া নেড়ে যারা সেদিন চিৎকার করে বলেছিল আমার বৃক্ষপ্রিয়াকে বাঁচাও, তাদের প্রণাম। আজও যারা খা খা শূন্য হাইওয়ের উপর দিয়ে ছুটতে ছুটতে থমকে যায় আর নিজের অজান্তে কয়েক ফোঁটা জল চোখ থেকে নেমে এসে সমস্ত পাঁজরময় বৃক্ষরোপণ করে, নদীর বিদ্রোহ গল্পের আলোচনা আমি তাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। এবার আসি গল্পের ভাবসত্ত্বে। এই গল্পটি মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ককে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের নিরিখে গড়ে উঠেছে। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় নিছক নেচার স্টাডিকে দেখাননি, নেচার কিভাবে মানুষের অবচেতন স্তরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মানুষের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে সেটাই দেখিয়েছেন। এবার চলে আসি এই গল্পের আলোচনায়। গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গল্পগ্রন্থের নবম গল্প। সরীসৃপ প্রকাশিত হয় 17ই আগস্ট 1939 খ্রিস্টাব্দে। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাল। এটা মাথায় রেখে আমরা চলে যাচ্ছি গল্পের একেবারেই শুরুতে। গল্পের শুরুতে গল্পকার বলেছেন, 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চলিলাম হে। তাহলে প্রথম একটি বাক্যে গল্পকার চলে যাচ্ছেন ক্লাইম্যাক্স বিন্দুতে এবং পাঠককে টান দিয়ে কেন্দ্রে ফেলে দিচ্ছে। কি সেই দিক? টাইমিংটা খেয়াল করতে হবে। শুরু হচ্ছে 4:45 অর্থাৎ 4:45। সঙ্গে সঙ্গে দুটো দিক তৈরি হচ্ছে, একটি প্রকৃতির দিক আর একটি যন্ত্র পৃথিবীর দিক। যন্ত্র পৃথিবী অর্থাৎ এই প্যাসেঞ্জার ট্রেনটি যেন ধীরে ধীরে শেষ আলোস্তম্ভ পেরিয়ে অন্ধকারের গর্ভের দিকে চলে যাবে। বিপরীত দিকে প্রকৃতিও এই সূর্যালোক পেরিয়ে আলো অন্ধকারের লীলায়িত মুহূর্তের দিকে এগিয়ে যাবে। এই বাক্যের মধ্যে আরো থেকে যাচ্ছে গল্পের নায়ক নদের চাঁদ। নদের চাঁদ কি? গল্পের নাম নদীর বিদ্রোহ। নদী তার বিপরীত লৈঙ্গিক শব্দ নদ, এটা মাথায় রাখতে হবে। এবং শুধু নদ নয়, নদের চাঁদ। চাঁদের আকর্ষণে নদীর মধ্যে জোয়ার ভাটা হয়। তাহলে এ যেন নায়কের ভেতরের রোম্যান্টিক চেতনায় নদী যে সাড়া দেবে তার ইঙ্গিতবাহী। শুধু তাই নয়, নদের চাঁদ কি করছে? সহকারীকে ডাকিয়া বলিল, আমি চলিলাম হে। অর্থাৎ নদের চাঁদ তার কাজের জগৎ থেকে বেরিয়ে যাচ্ছে, কর্মময় জগৎ, যন্ত্রের জগৎ, সেটাকে সে ত্যাগ করছে। করে কোথায় যাচ্ছে? মনোময় জগতের দিকে, ব্যক্তির ঐকান্তিক আবেগের দিকে,
যেখানে সে নিজের সাথে নিজে কথা বলে। এখানে থেকে যাচ্ছে একটা শব্দ সহকারী। সহকারী শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ। কি সেই গুরুত্বের দিক? সহকারী শব্দটিকে ভাঙলে আমরা যে প্রত্যয় পাবো তা হলো সহ পূর্বক কৃধাতু যুক্ত ঘয় প্লাস ই প্রত্যয়। সহকারী শব্দের অর্থ হলো যে সবসময় আমাদের সঙ্গে থাকে। সহকারীর সঙ্গে নদের চাঁদের কোনো রকম হৃদয়ের সম্পর্ক নেই, আছে যান্ত্রিক সম্পর্ক। এ কেমন সম্পর্ক? ঠিক যেমনভাবে মোবাইলের সঙ্গে আমাদের সম্পর্ক, প্রিয় মানুষটার সঙ্গে দেখা না করে আমরা বাড়ির বাইরে চলে গেলাম, পকেটে মোবাইলটা নেই, প্রিয় মানুষটার জন্য যত না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে মোবাইলের জন্য। এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা যেন সহকারী শব্দের মধ্যে ধরা আছে। একটু পরেই আমরা সহকারীর এই যে যান্ত্রিক সম্পর্ক তার পরিচয় আমরা পেয়ে যাব। এখানে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে নতুন সহকারীকে কি বলছে? যে নদের চাঁদ বলিল আর বৃষ্টি হবে না। কি বলো? নতুন সহকারী জলময় পৃথিবীর দিকে চাহিয়া বললো আগে না। তাহলে কি হচ্ছে? যখন নদের চাঁদ বলছে আমি চলে এলাম, সে বললো আগে হ্যাঁ। তারপরে বলছে আর বৃষ্টি হবে না। কি বলো? সহকারী কি বলছে? আগে না। এই যে আগে হ্যাঁ আগে না, এই যেন যন্ত্রের মতো সাড়া দেওয়া। একটু পরেই আমরা দেখেছি আকাশ মেঘাচ্ছন্ন, নদের চাঁদ জানে ঝমঝম করে বৃষ্টি হবে, প্রবল ধারায় বৃষ্টি হবে, কিন্তু সে বলছে কি আর বৃষ্টি হবে না, এবং সহকারী বলছে আগে না। অর্থাৎ সহকারীর উত্তরটা যন্ত্রের মতো। ঠিক যেমন ভাবে দুঃখ, যন্ত্রণা, আবেগময় মুহূর্তে হঠাৎ মোবাইলের একটা রিংটোন বেজে ওঠে, সেই রিংটোনের মতো এই সাড়া দেওয়া। কিন্তু আমরা যখন দেখছি নদের চাঁদকে, তখন নদের চাঁদ কিন্তু সেভাবে এগোচ্ছে না। এখন এখানে প্রশ্ন হতে পারে নদের চাঁদ কেন বলেছে যে বৃষ্টি হবে না? কি বলো? আসলে নদের চাঁদ যাচ্ছে কোথায়? মনোময় জগতের দিকে, প্রেমের দিকে। প্রেমের মূল কথা কি? প্রেমের মূল কথা হচ্ছে গোপনীয়তা। নদের চাঁদের এই যাত্রা কাজের পৃথিবীর দিকে নয়, যন্ত্রের পৃথিবীর দিকে নয়, এ হলো তার অভিসার। এই অভিসারের দিকে যাচ্ছে বলেই সে কি করছে? প্রেমের গোপনীয়তার পথে হাঁটছে। কিন্তু নতুন সহকারী যন্ত্রের রিংটোনের মতো সাড়া দিচ্ছে। এরপর আমরা অসম্ভব সুন্দর বেশ কিছু ক্যালকুলেশন খুঁজে পাব। সেটা কি? গল্পকার বলেছেন নদের চাঁদের বয়স 30 বছর, এবং 30 বছর বয়সে নদীর প্রতি তার মায়া অস্বাভাবিক। এখানে এসে কতগুলো প্রশ্ন আমাদের তৈরি হয়ে যাচ্ছে। নদের চাঁদের নদীর প্রতি মায়া অস্বাভাবিক। আমাদের মনে হতে পারে একটা পুরুষ, তার বয়স 30 বছর, 30 বছর বয়সে সে নদীকে ভালোবাসে, তার মানে তার মধ্যে একটা অ্যাবনর্মালিটি আছে। কোন পুরুষটা 30 বছর বয়সকে একটা নদীকে ভালোবাসবে? অস্বাভাবিক শব্দে মানিক বন্দ্যোপাধ্যায় সেই অ্যাবনর্মাল বিষয়টা তুলে ধরেছেন, কিন্তু একেবারেই তা নয়। যদি আমরা সে পথে হাঁটি তাহলে গল্পটি দাঁড়াবেই না। তাহলে অস্বাভাবিক শব্দের কোন অর্থ আসবে? দেখুন, তার একটা কৈফিয়ত কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। নদের চাঁদ একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক গভীরতার দিকে ধীরে ধীরে এগিয়ে গেছে। কি সে? গল্পকার পরেই বলে দিয়েছেন কেবল বয়সের জন্য নয়, সে একটা স্টেশন মাস্টার। সে তাহাদেরই একজন। নদের চাঁদের পেশা কি? সে একজন স্টেশন মাস্টার। অর্থাৎ যন্ত্রের সঙ্গে তার রিলেশন। যে মানুষটার সম্পর্ক যন্ত্রের সঙ্গে, সে যন্ত্রের সঙ্গে থাকতে থাকতে যান্ত্রিক সম্পর্ক তৈরি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে নদীকে ভালোবাসে, এটা অস্বাভাবিক। এই যন্ত্র পৃথিবীতে এটা বেমানান। এই অর্থে অস্বাভাবিক শব্দটা গল্পকার ব্যবহার করেছেন। মানে যেহেতু সে স্টেশন মাস্টার, তার সম্পর্ক হবে কার সাথে? যন্ত্রের সঙ্গে। তার প্রেম হবে কেমন? ভালগার, যাকে বলা যেতে পারে ভালগার প্রমিসকিউটি, অর্থাৎ বাচ বিচারহীন একটা দেহ সম্ভোগ, বস্তু সম্ভোগ, একটা স্বেচ্ছাচার। এই যন্ত্র পৃথিবীতে ব্যক্তির অটোমোবিল যে পার্সোনালিটি, সেটাই বড়। অর্থাৎ মানি ব্যাগ বড়, এটিএম বড়, রোল নম্বর বড়, বিভিন্ন সার্টিফিকেট বড়। আচ্ছা, কাগজ হচ্ছে আমার আইডেন্টিটি, হৃদয় আমার আবেগ,
তার কোনো মূল্য নেই। কিন্তু কি হলো, নদের চাঁদ সব বোঝে কিন্তু নিজেকে বোঝাতে পারে না। এরপর ধীরে ধীরে দেখব নদের চাঁদের সঙ্গে নদীর একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এই সম্পর্ক কি এমনি তৈরি হয়েছে? এমনি তৈরি হয়নি। গল্পকার কতগুলো ধাপের মধ্য দিয়ে ধীরে ধীরে সেটা তৈরি করেছেন। কি সেটা? নদের চাঁদের এই যে নদীর প্রতি যে মায়া, যেটাকে বলেছে পাগলামি, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। এই যে নদীর সঙ্গে ভালোবাসা পাগলামির একটা চূড়ান্ত জায়গা, সে সব কিছু ছেড়ে দিতে পারে। অর্থাৎ নগর সভ্যতার মানুষ তার অবচেতন মনে কিভাবে প্রকৃতিকে ভালোবাসে, সেই অবচেতন মনকে টেনে দেখিয়েছেন এই নদের চাঁদ চরিত্রে। সেই পাগলামির স্তরগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা গল্পকার বলেছেন, আমি ছকের সাহায্যে দেখাচ্ছি, সেই সঙ্গে বলেও দিচ্ছি। নদীর ধারে তার জন্ম, অর্থাৎ জল হয়ে উঠছে জীবনের প্রথম গর্ভ বা ধাত্রী মাতা। তারপরে গল্পকার বললেন নদীর ধারে সে মানুষ হয়েছে, নদী হচ্ছে পালয়িত্রী মাতা। প্রথমে নদী ধাত্রী মাতা, তারপরে নদী পালয়িত্রী মাতা, এরপর ধীরে ধীরে আরো আছে কি হচ্ছে নদী আত্মীয়া। আত্মীয়ার পরে বললেন কি পরম আত্মীয়া। পরম, চরম নয়, যন্ত্র হচ্ছে চরম, কিন্তু আমরা যাকে ভালোবাসি সেই আমাদের প্রেমিক বা ঈশ্বর, সে হচ্ছে আমার পরম, কারণ সে হৃদয়ের কাছে, মনের কাছে তার অবস্থান। তাহলে আত্মীয়া থেকে পরম আত্মীয়া। তারপর কি হলো নদী প্রেয়সী। তারপরে শেষে কি হচ্ছে নদী হয়ে উঠছে স্ত্রী, অর্থাৎ তার ওয়াইফ। এইভাবে নদের চাঁদের সঙ্গে নদীর বিভিন্ন সম্পর্ক বা অবচেতন মনের সেই যাত্রাটা ধীরে 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 অনেকগুলো ধাপের মধ্য দিয়ে গল্পকার আমাদের দেখিয়েছেন। এ যেন শৈশব, কৈশোর, যৌবন অতিক্রম করে 30 বছর বয়সে নদের চাঁদের অপ্রতিরোধ্য এক লিবিডোনাল ডেভেলপমেন্ট। এবার আমরা খুব সুন্দরভাবে নদের চাঁদের মনস্তত্ত্বের দিকে ঢুকে যাব। নদের চাঁদ কি দেখছে? নদের চাঁদ আমরা দেখছি যে নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারের চাকরি করেছে এবং ধীরে ধীরে সে রোজ একটু 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 করে নদীকে দেখেছে। দেখে তার মনে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আজ এই যে ভরা বৃষ্টিতে বর্ষার মধ্যে সে এসেছে, এসে এই যে 4 বছর ধরে দেখা আর আজকের দেখা, এই দেখার মধ্যে একটা 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 অসাধারণ পরিবর্তিত রূপ ধরা পড়েছে গল্পে। কি সেটা? প্রথমবার নদীর দিকে চাহিয়া নদীর চাঁদ স্তম্ভিত হইয়া গেল। আজ তার মনে হচ্ছে নদী যেন ক্ষেপে গেছে, হাত বাড়ালেই নদীকে স্পর্শ করা যায়। 5 দিন আগে নদীর মধ্যে যে চাঞ্চল্য ছিল, আজ সেখানে যেন পরিপূর্ণ আনন্দের প্রকাশ। নদী যেন আজ বেশি ভয়ঙ্কর, অপরিচিত। নদীর এই রূপ দেখে নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা প্রকৃতির সঙ্গে মানুষের অনেক গল্প কবিতা দেখেছি। রবীন্দ্রনাথের সোনার তরী দেখেছি, সত্যেন্দ্রনাথের বাংলাদেশ কবিতা দেখেছি, বা ধনধান্যে পুষ্পে ভরা এই কবিতা দেখেছি। কিন্তু এই যে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা জীবনানন্দের রূপসী বাংলা, এই ভালোবাসা নয়। এখানে কি হচ্ছে? নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। এই আনন্দের কারণ কি? এর মধ্যে আছে ফ্রয়েডের যৌন মনস্তত্ত্ব, যেখানে নদী মানুষের রিলেশনশিপকে নারী পুরুষের প্রেমের বা যৌন সম্পর্কের চূড়ান্ত মাত্রার মধ্য দিয়ে গল্পকার প্রকাশ করবেন। সেখানে আমরা যাব। নদীর জলবৃদ্ধিকে, নারী দেহে যৌবন আগমনের ইমেজকে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন গল্পকার এই গল্পে। তাই গল্পকার বলেছেন ভারী আমোদ বোধ হইতে লাগিল। এই আমোদ কিন্তু ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ভালোবাসা নয়। তাহলে কি আছে এরপর? আমরা তাহলে কি দেখেছি? এটা এই যে নদের চাঁদ বেরিয়ে পড়লো, এটা হচ্ছে নদের চাঁদের অভিসার। কিন্তু অভিসার একদিনে হয়নি, নদীর সাথে তার সম্পর্ক দীর্ঘদিনের। গল্পের চরম যে জায়গাটা
সেটা হচ্ছে নদীর সঙ্গে নদের চাঁদের মিলন। সেটা আমরা কিভাবে দেখব বা গল্পকার কিভাবে দেখিয়েছেন? প্রথমে আমরা দেখব যে নদের চাঁদ পকেটে দুটো চিঠি এনেছে। এই দুটো চিঠি, এখন প্রশ্ন হলো, পাঠককে আমি আগের দিনের ক্লাসেও কিছু প্রশ্ন করেছিলাম, আজও প্রশ্ন করছি, নদের চাঁদের এই দুটো চিঠি পড়া কি সম্ভব? বা এই দুটি চিঠির মধ্যে কি লেখা ছিল সেটা যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে গল্পটি একেবারে সোজা হয়ে যাবে, জলের মতো সোজা হয়ে যাবে এবং আমাদের কাছে ধরা দেবে। তাহলে দেখা যাক এই চিঠির মধ্যে কি লেখা ছিল। এখন প্রশ্ন হলো, তোমরা ভাবতেই পারো যে এরকম ভাবে চিঠি কি পড়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। যখন কোনো পাঠক অবচেতনে গিয়ে মনোবিকলনের মধ্য দিয়ে একেবারে ভেতর থেকে সেটা পাঠ করতে পারবেন, সেই পাঠই হবে নিবিড় পাঠ, গল্পের নিবিড় পাঠ। এখন দেখা যাক কি করে সেটা তৈরি হচ্ছে। নদের চাঁদের দুটি চিঠির উল্লেখ এখানে আছে, একটি পুরাতন চিঠি, অন্যটি বৃষ্টির প্রথম দুদিনে লেখা চিঠি। দুটি চিঠি স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা। এখন প্রশ্ন হলো যে নদের চাঁদের বাড়িতে কি কোনো আলাদা স্ত্রী আছে যাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লেখা? না, একেবারেই তা নয়। যদি আমরা ভেবে নিই বাড়িতে নদের চাঁদের কোনো স্ত্রী আছে তাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লেখা, তাহলে গল্পটা দাঁড়াবে না। এর মধ্যে রয়েছে বিস্ময়কর এক মনস্তত্ত্ব। কি সেই মনস্তত্ত্ব? সেটা যাওয়ার আগে আমি কতগুলো ধাপে ধাপে চিঠিটা একটু বোঝাই। পাঠকের প্রথমেই মনে হতে পারে নদের চাঁদ ভুল করে মনে হয় চিঠি নিয়ে এসছে, নদীর কাছে দেখা করতে এসে ভুল করে নিয়ে এসছে। একেবারেই তা নয়। চিঠিটা পকেটেই ছিল, চিঠিটা পকেটেই ছিল, অর্থাৎ অবচেতনের গভীরে গোপন ইচ্ছে সচেতনভাবে মেটানোর জন্য এই চিঠি এনেছে নদের চাঁদ। চিঠিতে কি বলা হয়েছে? স্ত্রীর সঙ্গে মিলনের যে তীব্র বাসনা ভরা বর্ষায় তৈরি হয়, তার সঙ্গে সমীকৃত হয়ে যাচ্ছে নদীর সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা। অর্থাৎ নদী হয়ে উঠছে স্ত্রীর বিকল্প। মনে রাখতে হবে কি সেটা? যে চোখের পলকে নদের চাঁদের চিঠিটা নদী লুকিয়ে ফেলল, যেন তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। গল্পকার বললেন খেলা। কি সে খেলা? প্রথম চিঠিটা যেই ফেলেছে নদী যেন লুকিয়ে ফেলেছে, পরবর্তীতে দ্বিতীয় চিঠিটা নদের চাঁদ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। এ যেন নায়কের প্রতিক্রিয়ায় নায়িকার উত্তর, আবার নায়িকার প্রতিক্রিয়ায় নায়কের উত্তর। এ যেন নায়ক নায়িকার মিলনের পূর্বে বিস্ময়কর এক খুনসুটি। দেখা যাক কি হলো। এখন প্রশ্ন হচ্ছে পুরনো চিঠিতে কি লেখা ছিল? আমি বলেছি যে চিঠিটা পড়া সম্ভব কিনা। চিঠিটি পড়া সম্ভব। নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্ক দীর্ঘদিনের, শৈশব, কৈশোর, প্রথম যৌবন। 30 বছর বয়সটা কিন্তু তার ভরা যৌবন, প্রথম যৌবন নয়। প্রথম যৌবন বলা যেতে পারে 20, 21, 22 বছর এটা, কিন্তু 26 থেকে 30 যেহেতু 4 বছর চাকরি করেছে, এটা তার ভরা যৌবন। তাহলে শৈশব, কৈশোর ও যৌবন, প্রথম যৌবন, এই সময় নদীর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, যেটা তার দেশের নদী, ক্ষীণ নদী। তাহলে নদীর সাথে এই সম্পর্কটা তার ছিল। এ যেন পুরনো প্রেম। নদের চাঁদ এই পুরনো চিঠিতে লিখে এনেছে পুরনো প্রেমের কথা। আজ কি নদীর মনে আছে তাদের সেই পুরনো দিনের পুরনো প্রেমের কথা? নদী কি করলো? সঙ্গে সঙ্গে সেটা নিয়ে লুকিয়ে ফেললো। অর্থাৎ নায়িকা নদীর অবশ্যই মনে আছে, সেই তাৎপর্য নায়িকার বা নদীর এই আচরণের মধ্য দিয়ে গল্পকার বলে দেন। এবার নদের চাঁদ কি করে? নদের চাঁদ এবার দ্বিতীয় চিঠিটা বের করে, যে চিঠিটা দুদিন ধরে অবিশ্রান্ত বর্ষণের সুরের সঙ্গে সুর মিলিয়ে বউকে লেখা। এবার দেখো, নদের চাঁদ প্রথমে ভেবেছে প্রেয়সী বা প্রেমিকা, পরে বললেন বউকে লেখা। কে এই বউ? এই বউ কিন্তু নদী, কারণ নদ তার স্ত্রীলিঙ্গে কি হবে? নদীই হবে। যদি আমরা ভেবে নিই নদের চাঁদের বাড়িতে একটা বউ আছে এবং সেই বউকে সে লিখেছে, তাহলে ভাবা যাক
বাড়িতে বউ আছে, তাকে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা যদি কোনো পুরুষ নদীর মধ্যে ফেলে দেয়, তাহলে আর যাই হোক সেই পুরুষটা যে যৌন বিকৃত সেটা বলতে আমাদের আর দ্বিধা থাকে না। আর মানিক বন্দ্যোপাধ্যায় বিকৃত যৌন অনুভূতির পুরুষকে গল্পের নায়ক করেননি। তা যদি করেন, নায়ক যদি বিকৃত হয়, গল্পের বক্তব্যই দাঁড়াবে না। তাহলে কি হলো? এছাড়া আরো বেশ কিছু যুক্তি আছে। যদি বউ শব্দটা হয় তাহলে সেটা হচ্ছে সামাজিক রিলেশন, কিন্তু গল্পের মধ্যে কি আছে? ন্যাচারাল রিলেশনশিপ, অর্থাৎ সাধারণভাবে প্রকৃতির সঙ্গে মানুষের যে রিলেশনশিপ অবচেতনে তৈরি হয়। তাহলে বউ যদি থাকে তাহলে সেটা হবে পুরুষের সঙ্গে একটা নারীর সামাজিক রিলেশনশিপ। সেই সামাজিক রিলেশনশিপ গল্পে কোনোভাবেই গল্পকার বলতে চাননি। গল্পকারের মূল বক্তব্যই হলো একটা মনস্তাত্ত্বিক বিষয়কে তুলে ধরা, যেটাকে আমরা বলবো অবচেতন মন। এবার দেখা যাক চিঠিটাতে কি লেখা ছিল। অবিশ্রান্ত বর্ষার সঙ্গে সুর মিলিয়ে চিঠিটা লেখা। অবিশ্রান্ত বর্ষার সঙ্গে কি মিলে যায়? নদীর জল বৃদ্ধি। আর অবিশ্রান্ত বর্ষা, আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীতে নেমে আসে। আকাশ হচ্ছে নায়ক, পৃথিবী হচ্ছে নায়িকা, অর্থাৎ আকাশ ও পৃথিবীর মিলন ঘটে বর্ষার মধ্য দিয়ে। আর প্রেমের প্রকৃত মিলনের ঋতু কোনটি? বর্ষা। বসন্ত কিন্তু প্রেমের চরম নয়, প্রেমের চরম বর্ষা ঋতু। সেটা প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও অসংখ্য সাহিত্যিকরা স্বীকার করে নিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় চিঠিতে নদের চাঁদ লিখেছে কি? মিলনের কথা। মিলনের কথা লেখা, অর্থাৎ বর্ষার সঙ্গে সুর মিলিয়ে লেখা। বর্ষার সুরটা হচ্ছে আকাশ পৃথিবীর মিলনের সুর, তাহলে চিঠির মধ্যে মিলনের সুর লেখা। এখন কি হচ্ছে দেখা যাক সেটা। দ্বিতীয় চিঠিটা নদের চাঁদ ছিঁড়ে দুমড়ে জলের মধ্যে ফেলে দেয়। এখন প্রশ্ন হলো, যদি মিলনের কথাই লেখা তাহলে চিঠিটা ছিঁড়ে ফেলে দিচ্ছে কেন? এটা অদ্ভুত একটা কারণ রয়েছে। এ কিন্তু একটা অদ্ভুত যৌন ইশারা। এই যে চিঠি ছুঁড়ে ছুঁড়ে ফেলে, টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলা, কি সেটা? প্রথম চিঠিটা নায়িকা লুকিয়ে ফেলে, দ্বিতীয় চিঠিটা ছুঁড়ে ফেলছে। যে চিঠিতে মিলনের কথা লেখা আর নায়ক নায়িকা যখন সামনাসামনি বসে আছে, নায়ক তার পাশেই নায়িকা, নদ আর নদী, সেখানে তারা কি করবে? তারা কি মিলনের কথা পড়ে শুনবে, না মিলিত হবে? তাই যেখানে মিলনটা অবশ্যম্ভাবী বা চরম হয়ে ওঠে, তখন মিলনের কথা লেখা চিঠি অবান্তর। তাই নদের চাঁদ সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং কিছুক্ষণের মধ্যে কি ঘটে? নদ এবং নদীর মিলন। সেই মিলন দৃশ্য অসম্ভব সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন। যে ধরনের দৃশ্য বাংলা সাহিত্যে কেন বিশ্ব সাহিত্যে আছে কিনা আমার জানা নেই। অসম্ভব সুন্দর এ ধরনের লেখা, এ ধরনের কল্পনা বিস্ময়কর, আমাদের অভিভূত করে দেয়। দেখা যাক সেটা কি। গল্পকার বলেছেন, তারপর নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ, নদের চাঁদ ভিজিতে লাগিল উঠিল না। এটাই হলো নদীর সঙ্গে নদের চাঁদের মিলন। প্রকৃতির সঙ্গে মানুষের এই মিলন দৃশ্য অসম্ভব সুন্দর, অদ্বিতীয়। মানিক, নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছে। অশ্রুতপূর্ব শব্দ কি? অশ্রুতপূর্ব যে শব্দ, অশ্রুত মানে শোনা হয়নি, পূর্ব আগে কখনো শোনেনি, এখন শুনেছে এই ভরা যৌবনে সেটা শুনেছে। কি সেটা? সেটা হলো নারী পুরুষের মিলন মুহূর্তের শব্দ, যাকে বলা যায় শীতকার। নদীর জলে বৃষ্টি পড়ছে, নদীর এই অপরূপ শব্দ নদের চাঁদের অস্তিত্বের গভীরে মিলনের আগুন ধরিয়ে দিয়েছে। তাই বৃষ্টির শব্দ হয়ে উঠেছে মিলনের শব্দ। গল্পকার বলেছেন, নদের চাঁদের মন হইতে ছেলে মানুষে আমোদ মিলাইয়া গেল। এটা ছেলে মানুষে আমোদ নয়, পূর্ণ যৌবনের আনন্দ, যার নাম নদী মানুষের সঙ্গম।
যেটা সম্পূর্ণ অবচেতন স্তর, সেই অবচেতন স্তরকে সামনে তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই শব্দ ভীষণ মধুর শব্দ, এই শব্দ অস্তিত্বকে সার্থক করে, সমস্ত দেহ মন অনাস্বাদিত আনন্দে পূর্ণ হয়ে যায়। আর তখন সেই শব্দ শুনতে শুনতে নদের চাঁদের সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসে। এভাবে নারী পুরুষের দেহ মিলনের সঙ্গে নদী ও মানুষের মিলনকে সমাপতিত করে দেন গল্পকার। অসাধারণ সুন্দর। এর পরের অনুচ্ছেদটি বিস্ময়কর এক মিসিং লিঙ্ক। একদিকে রয়েছে নদী মানুষের রিলেশনশিপ, অন্যদিকে যন্ত্র মানুষের রিলেশনশিপ। এই দুয়ের ধারক হয়ে আছে নদের চাঁদ। ক্রমে দিনের আলো স্তিমিত হয়ে আসছে, চারিদিক অন্ধকারে ছেয়ে যাচ্ছে। এখানে অন্ধকার শব্দটি দ্বিবাচনিক। একদিকে রয়েছে প্রকৃতির অন্ধকার, আর একদিকে যন্ত্র সভ্যতার হৃদয়হীন অন্ধকার। নদের চাঁদ কি করছে? নদের চাঁদ যখন মিলিত হচ্ছিল তখন একটা ট্রেন যাওয়ার শব্দ হয়, অর্থাৎ ভীষণ মধুর শব্দ নষ্ট হয়ে গেল কিসের মধ্য দিয়ে? ট্রেন চলে যাওয়ার শব্দে। একটি আকস্মিক, আরেকটি অশ্রুতপূর্ব। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরতে থাকে। এটা আমাদের ভবিতব্য। আমরা যন্ত্র পৃথিবীর মানুষ, যন্ত্রের কাছে আমাদের ফিরতেই হয়। প্রিয়জন নয়, প্রয়োজন আমাদের কাছে বড়, মন নয়, মানি বেশি মূল্যবান। আজকের এক্সচেঞ্জ অফারে আমরা পারলে তো প্রিয়জনকেও বদলে নিই। নদের চাঁদ যন্ত্র পৃথিবীর লোক, তাই ধীরে ধীরে তাকে ফিরতে হয় এই স্টেশনের দিকে। গল্পটি শেষ হয়েছে খুব সুন্দরভাবে, অসাধারণভাবে। সেটা কেমন? আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল এই ব্রিজের। বোধ হয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিল। এই মৃত্যুটা বিস্ময়কর শৈল্পিক এবং সিম্বলিক। এই মৃত্যু কিন্তু সিম্বলিক, কোনোভাবেই একটা বাইরের ঘটনা নয়, এটা অবচেতনেরই ঘটনা। মানুষ বহন করে নিয়ে যাচ্ছে যে ট্রেন, সেই ট্রেনই মানুষকে পিষে দিচ্ছে। নদের চাঁদকে 7 নম্বর এই প্যাসেঞ্জার ট্রেনটি কি সে পরিণত করলো? একটা মাংস পিণ্ডে। এখন তার মন নেই, নদীর জন্য কিংবা কারো জন্য সে ব্যথিত হবে না। যন্ত্র এভাবে আমাদের হৃদয়কে অসাড় করে দেয়। শুধু নার্ভতন্ত্র আর শরীর ছাড়া এখানে কিচ্ছু নেই। প্রকৃতিতে কি ছিল? বর্ষণ। যন্ত্র তাকে কি দিল? ঘর্ষণ। একটু বানিয়ে বলা যায় ট্রেনটি নদের চাঁদকে ধর্ষণ করে চলে গেল। এখন শরীর ছাড়া বাকি সব চৈতন্য উধাও। যন্ত্র সভ্যতার এই যে গতি, এই গতি হৃদয়হীন, নির্বোধ। এই গতির দুটো ডাইরেকশন, একটা অর্ধগতি আর একটা ঊর্ধ্বগতি, অর্থাৎ একটা আপ আর একটা ডাউন। মনে রাখতে হবে, গল্পকার এখানে সচেতনভাবে উল্লেখ করেছেন ডাউন প্যাসেঞ্জার ট্রেন। কেন এই ডাউন? অর্থাৎ যন্ত্র মানুষকে কোনো ঊর্ধ্বমুখী চেতনায় নিয়ে যায় না। আমরা যাকে বলি আপ এবং ডাউন, তা মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্পূর্ণ ডাউন। তাই মানিক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে দেন ডাউন প্যাসেঞ্জার ট্রেন। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, তাহলে প্রথম ট্রেনটি কি ছিল? আপ ট্রেন। মানিক বন্দ্যোপাধ্যায় আপ ট্রেনের উল্লেখ করেননি। কেন করেননি? মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপ এবং ডাউন দুটি সমার্থক। এই আপ তো কোনো আপ নয়, চেতনার উদ্বর্তন নয়, চেতনার অগ্রগতি নয়। তাই আপকে উল্লেখ না করে আপকে তিনি ডাউনের মধ্যে রেখে বলে দেন যন্ত্রের ডাইরেকশন। যন্ত্র সভ্যতাকে শুধু নিম্নগতির দিকে নিয়ে যায়, তা যেন 1000 মাইলস ডাউন। যন্ত্রের আবার মন কি? তাই নদের চাঁদকে পিষে দেয় 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। যার প্রাণহীন দেহ সর্বস্ব, তাই এই সভ্যতার ভবিতব্য, যার নাম মেট্রোপলিটন মন। পাঠকের নিশ্চয়ই এখন মনে হচ্ছে 7 নম্বর কেন? সমস্ত গল্পে যতগুলো সংখ্যার উল্লেখ আছে
প্রত্যেকটা সংখ্যা ভাষিক চিহ্নায়নে ধরা দিয়েছে, অর্থাৎ সংখ্যাগুলোকে বানান করে লেখা। কিন্তু 7 সংখ্যাটি বানান করে লেখা নয়, শুধু সংখ্যার মধ্য দিয়ে চিহ্নিত। এর মধ্য দিয়ে যন্ত্র সভ্যতার হৃদয়হীনতাকে তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আর এই সংখ্যা 7 কেন? মনে রাখতে হবে 7 পাকের মধ্য দিয়ে আমাদের বিবাহ বন্ধন ঘটে। তাহলে আমাদের এই যে বিবাহ বন্ধন কার সাথে ঘটেছে? যন্ত্রের সাথে, কোনো হৃদয়ের সাথে নয়, কোনো প্রেমিকের সাথে নয়। যন্ত্র সভ্যতায় যন্ত্র আর মানুষ যেন আষ্টে পিষ্টে 7 পাকে জড়িয়ে গেছে। 7 শব্দ দিয়ে গল্পকার সেটিও চিহ্নিত করেছেন। যাক, আবার আমরা চলে আসি কিছু কথায়। নদের চাঁদের মৃত্যু যে সিম্বলিক তা বোঝা গেল। কারণ কি প্রয়োজন ছিল এই ব্রিজের? এই উত্তরটা দেওয়ার জন্য পেছন থেকে পিষে দিল ট্রেনটি। তার গর্ভের ভেতরে, যেহেতু প্যাসেঞ্জার ট্রেন, তার জঠরের ভেতরে অসংখ্য মানুষ, আর নির্বোধ এই যন্ত্র নিচের মানুষটাকে পিষে দেয়। চরম জৈবিক উত্তেজনার মধ্য দিয়ে শরীরের পরিণতি কি হয়? শুধু দেহ সম্ভোগ, দেহ দেহ দেহ। আমাদের এসি, আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের আয়েশ আহ্লাদ সব শুধু দেহের জন্য। মন, মন আবার কি? এখানে মনের প্রেম নয়, জীবন নয়, মন নয়, ট্যাবলেট আবেগ সৃষ্টি করে। এখানে বেগ আছে, আবেগ নেই। মোশন আছে, ইমোশন নেই। তাই নদের চাঁদ এখন শুধুমাত্র দেহ। আমরা এই যন্ত্র সভ্যতায় সবাই তাই। এভাবে গল্পটি অসাধারণ তাৎপর্যে শেষ হয়। আমি অতি সংক্ষেপে এটা শেষ করলাম। গল্পের নামকরণ আরও বিভিন্ন দিক রয়ে গেছে, যেটি প্রশ্নোত্তর পর্বে আলোচনার ইচ্ছে রয়েছে। যারা এই ভিডিও দেখলেন তারা মন্তব্য করবেন, প্রশ্ন করবেন, প্রশ্নোত্তর পর্বে সেগুলো আলোচনা করব। নমস্কার।